বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে আমরা বিগত 2 দিন এই অধ্যায়টা নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ বেশ কিছু সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা করেছি। আজকে হচ্ছে আমাদের এই অধ্যায়ের খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ দুটি বিষয়, একটা হচ্ছে জাবেদা, একটা হচ্ছে হিসাব সমীকরণ। এই দুটো বিষয়ের 2টি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করব। তোমাদের নিশ্চয় মনে আছে আমরা জাবেদা এবং হিসাব সমীকরণের বেসিক জিনিস সম্পর্কে বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে এই কারণে আমরা হচ্ছে সরাসরি সৃজনশীল প্রশ্নে চলে যাব। তো আমাদের সৃজনশীল প্রশ্নে আমরা জানি যে এখানে মিক্সড করে আসে এই অধ্যায় থেকে প্রশ্ন, অর্থাৎ একটা জাবেদা থাকলে আরেকটা থাকে হচ্ছে সমীকরণ। জাবেদা এবং সমীকরণ খ এবং গ নাম্বারে মিক্সড করে এখান থেকে প্রশ্ন করা হয়ে থাকে। তো আমরা সরাসরি সৃজনশীল প্রশ্নটি একটু দেখে নিই। 1 নম্বর সৃজনশীল এখানে লেখা আছে 2020 সালের 1 জানুয়ারি তারিখে জনাব আলামিন নগদ 1,40,000 টাকা এবং 60,000 টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে সেবা কার্য আরম্ভ করলেন। উক্ত মাসে তার লেনদেন সমূহ নিম্নরূপ ছিল। একটা সেবা কার্য শুরু করছেন। জানুয়ারি মাসের 2 তারিখ এখানে লেখা আছে 3 মাসের ভাড়া প্রদান 6,000 টাকা। জানুয়ারি 5 তারিখ নগদে সেবা প্রদান করা হয়েছে 20,000 টাকা এবং ধারে সেবা প্রদান করা হয়েছে 10,000 টাকা। জানুয়ারি 7 ধারে মণিহারি ক্রয় 5,000 টাকা। জানুয়ারি 8 10,000 টাকা মাসিক বেতনে ম্যানেজার নিয়োগ। জানুয়ারি 10 বিমা প্রদান 2,000 টাকা। জানুয়ারি 15 7 তারিখের পদীয় অর্থ পরিশোধ। জানুয়ারি 20 বিজ্ঞাপন বাবদ প্রদান 3,000 টাকা। জানুয়ারি 31 আসবাবপত্রের অবচয় হচ্ছে 1,000 টাকা। আর এখানে প্রশ্নে যেটা চেয়েছে সেটা হলো ক নাম্বার, কোন ঘটনাটি লেনদেন নয় চিহ্নিত করো। 2, 7, 15, 20 তারিখের লেনদেনগুলো জাবেদাভুক্ত করো। আর কয়েকটা তারিখ দিয়ে এখানে বলছে হিসাব সমীকরণে প্রভাব দেখো অথবা হিসাব সমীকরণ তৈরি করো। তো আমরা জানি যে কোন ঘটনাটি লেনদেন নয়, যেটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয়, অর্থাৎ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটায় না, তাকেই কেবল বলা হয় এটা হচ্ছে অনগদ লেনদেন, অর্থাৎ সেটি লেনদেন নয়। এই সৃজনশীল প্রশ্নে আমরা দেখতে পেয়েছি যে জানুয়ারি মাসের 8 তারিখে যে লেনদেনটি হয়েছে, সংগঠিত হয়েছে, যে 10,000 টাকা মাসিক বেতনে ম্যানেজার নিয়োগ। আসলে ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে, তাকে বেতন প্রদান করা হয়নি, যে কারণে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। অথবা ম্যানেজারকে নিয়োগ দেওয়া হয়েছে, তাকে কাজে লাগানো হয়নি, অর্থাৎ তিনি এখানে চাকরিও করেননি এখন পর্যন্ত, যে প্রাপ্য হিসাবের পদীয় হিসাবের সৃষ্টি হবে, অর্থাৎ আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এই কারণে এই ঘটনাটি হচ্ছে লেনদেন নয়। আমাদের এই যে ক নম্বর উত্তরটি এখানে দেখো, একটু দেওয়া আছে স্ক্রিনে। লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিতকরণ, এটা হচ্ছে তারিখের গড় 2020 জানুয়ারি 8, বিবরণ ম্যানেজার নিয়োগ, টাকা হচ্ছে কত, 10,000 টাকা। এটাকে আমরা ছক আকারে না করে যদি বিবরণ আকারে শুধু এই লাইনটা লিখে দিই, তারপরেও কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। খ নম্বরে যে জিনিসটি বলেছে সেটি হলো 2 তারিখ, 7 তারিখ, 15 তারিখ, 20 তারিখের লেনদেনগুলো জাবেদাভুক্ত করো। ব্যাখ্যার প্রয়োজন নেই, এখানে লেখা আছে। এই বিষয়টা নিয়ে ছাত্রছাত্রীরা বেশ দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে আমরা ব্যাখ্যা দিব কি দিব না। এরকম প্রশ্নে যদি স্পষ্ট লেখা থাকে যে ব্যাখ্যার প্রয়োজন নেই, সেক্ষেত্রে তোমাদের ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নেই। আর যদি কোনো কিছু লেখা না থাকে, সেই ক্ষেত্রে তোমরা ব্যাখ্যাটা দিয়ে দিবে। তো যে এই প্রশ্নে যেহেতু বলছে ব্যাখ্যার প্রয়োজন নেই, আমাদের স্পষ্টতে উল্লেখ আছে, এখানে আমরা ব্যাখ্যা দেব না। তো প্রথমে একটু লেনদেনগুলো দেখে আসবো, তার আগে আমরা একটু বলে নেই, বারবার মনে করে দিই যে জিনিসটা, সেটা হলো যে জাবেদার ক্ষেত্রে দুটো জিনিস যদি বাড়ে তাহলে ডেবিট হয়, একটা হচ্ছে সম্পদ এবং একটা হচ্ছে খরচ। বাড়লে ডেবিট এবং কমলে কি হয়, ক্রেডিট হয়। বাকি সমস্ত কিছু হচ্ছে বাড়লে ক্রেডিট এবং কমলে ডেবিট হয়। তো 2 তারিখের এন্ট্রিটি আমরা একটু পড়ে আসি। দেখো, বলছে 3 মাসের ভাড়া প্রদান 6,000 টাকা। 3 মাসের ভাড়া যখন প্রদান করা হয়েছে, আমরা জানি যে অগ্রিম যে কোনো খরচ হচ্ছে সম্পদ, সেটা অগ্রিম ভাড়া, অগ্রিম বেতন, অগ্রিম মজুরি, অগ্রিম বিমা, যে কোনো কিছুই হতে পারে। সেই ক্ষেত্রে আমরা জাবেদারে লিখি অগ্রিম ওই খরচটা ডেবিট এবং নগদান যেহেতু নগদে প্রদান করা হয়েছে, নগদান হিসাবটা কি, ক্রেডিট। তাহলে জাবেদারে কি হলো, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব কি হয়েছে, ক্রেডিট হয়েছে। টাকা হচ্ছে কত, 6,000। এরপরে 7 তারিখের এন্ট্রিটা আমরা একটু পড়ে আসি। ধারে মণিহারি ক্রয় 5,000 টাকা। কি লেখা আছে, ধারে মণিহারি ক্রয় 5,000 টাকা।
এখানে লিখতে হবে মণিহারি হিসাবটা ডেবিট, আর যেহেতু ধারে ক্রয় করা হয়েছে দায় বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পাওয়ার কারণে কি হয়, দায়টা ক্রেডিট হয়, প্রদেয় হিসাবটা কি হবে, ক্রেডিট হবে। এরপরে যেটা লেখা আছে 15 তারিখ, যে 7 তারিখের পদেয় অর্থ পরিশোধ করা হয়েছে। যে পদেয় হিসাবটা ছিল সে অর্থটা কি করা হয়েছে, পরিশোধ করা হয়েছে। যখন অর্থ পরিশোধ করে দেওয়া হয় কোনো পাওনাদারের বা পদেয় হিসাবের, তখন ওই দায়টা কমে যায়। আমরা জানি যে দায় কমলে ডেবিট হয়, এই কারণে পদেয় হিসাব ডেবিট। যেহেতু নগদ অর্থ এখান থেকে চলে গিয়েছে, এই কারণে নগদান হিসাবটা কি হবে, ক্রেডিট হবে। কত টাকা, 5,000 টাকা। এরপরে যে এন্ট্রিটা আছে সেটা হলো 20 তারিখ, বিজ্ঞাপন বাবদ প্রদান করা হয়েছে 3,000 টাকা। এটা একটা নগদ খরচ। বিজ্ঞাপন যেহেতু খরচ, এই কারণে খরচ বৃদ্ধি পেয়েছে, ডেবিট। যেহেতু নগদে প্রদান করা হয়েছে, এই কারণে নগদান হিসাবটা কি হবে, ক্রেডিট হবে। অর্থাৎ যে কোনো খরচ যদি বৃদ্ধি পায় আমরা জানি এটা কি হয়, ডেবিট করতে হয়। যেহেতু নগদে প্রদান করা হয়েছে, এই কারণে নগদান হিসাবটা কি হবে, ক্রেডিট হবে। এই সিম্পল কিছু জাবেদা কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে আসে। এবং যে সৃজনশীলটা আমরা এখন করাচ্ছি সেটা হচ্ছে একটা বোর্ড কোশ্চেন। এরপরে আমাদের গ নাম্বার সৃজনশীল প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে 1, 2, 5, 7, 20 তারিখের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণ তৈরি করো। হিসাব সমীকরণ নিয়ে আমরা বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। তারপরে যেহেতু আমাদের সৃজনশীল প্রশ্নের সরাসরি সমাধান আমরা করতেছি, এই কারণে একটু কথা বলে নিই। হিসাব সমীকরণটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের যাবতীয় সম্পদ এবং দায়গুলো যে সমীকরণের মাধ্যমে দেখানো হয় সেটা হচ্ছে হিসাব সমীকরণ। এই হিসাব সমীকরণের সাহায্যে একটা প্রতিষ্ঠানের দায় এবং সম্পদ এবং দায় এবং মালিকানা সত্ত্ব সমান এটা প্রমাণ করা হয়ে থাকে। তো হিসাব সমীকরণের অঙ্কের সমাধান করতে গেলে তোমাদের একটা জিনিস নিশ্চয় মনে রাখতে হবে, যে কটা এন্ট্রির হিসাব সমীকরণে প্রভাব দেখাতে হবে সবগুলো এন্ট্রি তোমাকে প্রথমে পড়তে হবে। পড়ে যে জিনিসটা নির্ধারণ করতে হবে সেটা হলো সম্পদ পাশে কয়টা জিনিস যাবে এবং দায় এবং মালিকানা সত্ত্ব পাশে কয়টা গড় হবে। সেটা যদি তোমরা নির্ধারণ করতে পারো, এরপরে তোমাদের টাকাগুলো তোমরা সরাসরি বসিয়ে দিতে পারবে। এরপরের যে জিনিসটা দেখতে হবে সেটা হলো হিসাব সমীকরণের যদি এক পাশে কোনো টাকা যায়, অর্থাৎ শুধু সম্পদ পাশ অথবা শুধু দায় পাশ, তাহলে একটা একটা ফিগার যোগ হলে আরেকটা কি হবে, বিয়োগ হবে। আর যদি দুই পাশেই যায় সেটা সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এক পাশে যোগ হলে আরেক পাশে যোগ করতে হবে, এক পাশে বিয়োগ হলে আরেক পাশে কি করতে হবে, বিয়োগ করতে হবে। এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবে। তো আমরা একটু প্রথমেই নির্ধারণ করে আসি যে আমাদের সম্পদ পাশে এবং দায় পাশে কয়টা করে গড় হওয়ার সম্ভাবনা আছে। আমরা একটা একটা দেখব, তারপর হচ্ছে আমরা একটু সমাধানের সাথে মিলিয়ে নিব। 1 তারিখ এখানে বলছে নগদ 1,40,000 টাকা এবং 60,000 টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে সেবা কার্য আরম্ভ করলেন। উনি নগদ নিয়েছেন 1,40,000 টাকা, এটা একটা সম্পদ, এবং আসবাবপত্র এটা একটা সম্পদ 60,000 টাকা। এই কারণে হিসাব সমীকরণ যখন তোমরা এখানে ছক করতে যাবে, এই নগদের এখানে একটা ঘর হবে এবং আসবাবপত্রের একটা ঘর আমাদের লিখতে হবে। সাথে সাথে আমরা কাজটা কমপ্লিট করে যাই, সেটা হলো 2020 তারিখের ঘরে লিখতে হবে জানুয়ারি মাসের 1 তারিখ। এখানে নগদের ঘরে 1,40,000 টাকা বৃদ্ধি পেয়েছে, আর আসবাবপত্রের ঘরে হচ্ছে 60,000 টাকা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। এবং এই দুটো মিলে 2 লক্ষ টাকা মূলধন হিসেবে এখানে স্থানান্তরিত হয়েছে। অর্থাৎ এই ব্যক্তি 1,40,000 টাকা নগদ এবং 60,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছেন, অর্থাৎ মূলধন হিসেবে এই জিনিসগুলো এখানে বিনিয়োগ করেছেন। এখানে 2 লক্ষ টাকা হবে, এই ফরম্যাট অনুযায়ী এখানে লিখে দিতে হবে। আর একটা বিষয় মনে রাখবে, যে সমস্ত টাকা হিসাব সমীকরণে মূলধনে যায় তার জন্য আমরা মন্তব্য লিখে দিই। এখানে লিখতে হবে হচ্ছে প্রাথমিক বিনিয়োগ। এরপরে 2 তারিখ আমাদের এন্ট্রিটা মনে আছে কিনা, 3 মাসের ভাড়া প্রদান 6,000 টাকা। 3 মাসের ভাড়া প্রদান এটা অগ্রিম প্রদান করা হয়েছে। অগ্রিম যে কোনো খরচ হচ্ছে সম্পদ, এই কারণে অগ্রিম ভাড়া নামে এখানে সম্পদ পাশে একটা কলাম করতে হবে। যেহেতু ভাড়ার টাকাটা নগদে প্রদান করা হয়েছে, এই কারণে নগদ থেকে টাকাটা কি হবে, মাইনাস করতে হবে, এবং অগ্রিম ভাড়ার ঘরে টাকাটা কি করতে হবে, যোগ করতে হবে। আমি কিছুক্ষণ আগে তোমাদের যে কথাটি বলেছিলাম যে হিসাব সমীকরণে যদি 2 পাশে টাকা যায় তাহলে যোগ করতে হবে অথবা 2 পাশে বিয়োগ করতে হবে। 1 নাম্বার সমন্বয় এন্ট্রিতে কিন্তু আমরা 2 পাশে কি করেছি, যোগ করেছি, যেহেতু টাকাটা 2 পাশে গিয়েছে। 2 নাম্বার সমন্বয়ে কিন্তু টাকাটা এক পাশে গেছে বিধায় আমাদের একটা ফিগার যোগ হয়েছে এবং আরেকটা ফিগার কি হয়েছে, বিয়োগ হয়েছে। তো জানুয়ারি মাসের 5 তারিখ আমরা একটু দেখে আসি কি ছিল। নগদের সেবা প্রদান 20,000 টাকা এবং ধারে সেবা প্রদান হচ্ছে কত, 10,000 টাকা। একটু খেয়াল করো, নগদের সেবা প্রদান করা হয়েছে কত, 20,000 টাকা, তাহলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে কবিজিটা। এবং ধারে সেবা যেটা হচ্ছে বাকিতে সেবা প্রদান, এটাকে আমরা দেনাদার বলে থাকি,
অথবা এটাকে প্রাপ্য হিসাব বলে থাকি। প্রাপ্য হিসাব একটা সম্পদ, এই কারণে সম্পদ পাশে প্রাপ্য হিসাব নামে একটা কলাম হয়েছে। তো এখানে 20,000 টাকা হচ্ছে নগদে বৃদ্ধি পেয়েছে এবং প্রাপ্য হিসাবে বৃদ্ধি পেয়েছে হচ্ছে কত টাকা, 10,000 টাকা। এই দুটো ফিগার একত্রে এখানে মূলধন হিসেবে যোগ হবে হচ্ছে 30,000 টাকা। যেহেতু টাকাটা মূলধনে গিয়েছে এই কারণে এখানে লিখে দিতে হবে হচ্ছে সেবা আয় হিসাব, সেবা আয়, অর্থাৎ এটা কমেন্টস লিখতে হবে অথবা মন্তব্য লিখতে হবে। এরপরে যেটা 7 তারিখ এখানে লেখা ছিল, আমরা একটু দেখে আসি। 7 তারিখে ধারে মণিহারি ক্রয় 5,000 টাকা। ধারে মণিহারি ক্রয় করার কারণে তুমি ধারে যে কোনো জিনিস যদি ক্রয় করো তাহলে তোমার পদেয় হিসাবটা বৃদ্ধি পাবে, অর্থাৎ 5,000 টাকা পদেয় হিসাব দায় পাশে গেল, এখানে 5,000 টাকা বৃদ্ধি পাবে এবং মূলধন থেকে টাকাটা কি হবে, মাইনাস বিয়োগ করতে হবে, অর্থাৎ এটা মালিকানা সত্ত্বকে কি করে, হ্রাস করে দেয়। এরপর এটা ছিল 20 তারিখ, আমাদের একটু মনে আছে কিনা, যে বিজ্ঞাপন খরচ প্রদান করা হয়েছিল 3,000 টাকা। তোমাদের একটা জিনিস সবসময় মনে রাখবে, যে কোনো খরচ যদি নগদে প্রদান করা হয়ে থাকে তাহলে ওই খরচটা নগদ থেকে বিয়োগ করতে হবে এবং সাথে সাথে মূলধন থেকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে নগদ থেকে বিয়োগ করা হয়েছে কত, 3,000 টাকা এবং মূলধন থেকে বিয়োগ করা হয়েছে 3,000 টাকা, অর্থাৎ এখানে আমাদের কত টাকা যাবে, বিজ্ঞাপন খরচ, একটা মন্তব্য লিখতে হবে। এরপরে যে কাজটা করতে হবে, যে নগদের যতগুলো আইটেম আছে যোগ এবং বিয়োগ দুই ধরনের টাকায় আছে, যোগের আইটেমগুলোর সাথে বিয়োগের আইটেমের যে পার্থক্য আছে সেটা এখানে লিখতে হবে। তাহলে আমরা এখানে 1,40,000, 20,000 টাকা যোগ করলে হয় 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা থেকে বিয়োগে আছে 6,000 এবং 3,000 টাকা, 9,000 টাকা, অর্থাৎ 1,60,000 টাকা থেকে যদি আমাদের 9,000 টাকা মাইনাস করতে হয় তাহলে কত টাকা হয়, 1,51,000 টাকা হয়। আসবাবপত্রের ঘরে 60,000 টাকায় আছে একটা ফিগারই, অগ্রিম ভাড়ায় আছে 6,000, প্রাপ্য হিসাবে আছে কত, 10,000। এই চারটি ফিগার যোগ করলে হয় হচ্ছে আমাদের 2,27,000 টাকা। এরপরে পদের হিসাব একই কাজ করতে হবে, এখানে 5,000 টাকা লিখতে হবে মোটের ঘরে, মূলধনের ঘরে এখানে যোগ বিয়োগ করে হয় 2,22,000 টাকা, 2,22,000 টাকা এবং 5,000 টাকা হয়ে হচ্ছে কত, 2,27,000 টাকা। তো এটাই হচ্ছে আমাদের 1 নং সৃজনশীলের উত্তর। এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো আমরা 2 নং সৃজনশীলে যাব, তার আগে তোমরা 1-এর গ নাম্বার প্রশ্নটা একটু দেখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে এটা একটু মোবাইলের মধ্যে তুলে নাও। এরপর আমরা চলে যাব হচ্ছে 2 নং সৃজনশীল প্রশ্নে। 2 নং সৃজনশীল প্রশ্নটা একটু আমরা পড়ে দেখি সবাই। এখানে কি লেখা আছে, 2019 সালের 1 জুলাই তারিখে জনাব সাব্বির নগদ 80,000 টাকা এবং 40,000 টাকার আসবাবপত্র ও মিতার নিকট হতে 50,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। এখানে একটা নতুন আইটেম পাওয়া গেছে, যে নগদে নিয়েছে কত, 80,000 টাকা তার নিজের কাছ থেকে, আসবাবপত্র নিয়েছে 40,000 টাকা এবং মিতার নিকট থেকে ঋণ নিয়েছে হচ্ছে 50,000 টাকা। আর বাকি যে জিনিসগুলো আছে, জুলাই মাসের 5 তারিখ ব্যাট সহ নগদে মাল ক্রয়, রফিকের নিকট নগদে মাল বিক্রয়, আন্তঃফেরত, কমিশন, নগদে যন্ত্রপাতি ক্রয়, আজাদের নিকট হতে পণ্য ক্রয়, ভাড়া প্রদান, আজাদকে পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা দেওয়া হলো। তো এখানে আমাদের ক নাম্বার সৃজনশীল প্রশ্নে যে জিনিসটি চেয়েছে সেটি হলো জনাব সাব্বিরের ব্যবসায়ের শুরুতে মূলধনের পরিমাণ কত টাকা ছিল, অর্থাৎ মূলধনটা চেয়েছে। এখানে আমরা শুরুতে যেটা জুলাই মাসের 1 তারিখ আমাদের নিশ্চয় মনে আছে, এখানে দেখো একটু স্ক্রিনে দেখা যাচ্ছে, উনি নগদ 80,000 টাকা ওনার নিজের কাছ থেকে নিয়েছেন এবং মিতার নিকট থেকে 50,000 টাকা ঋণ নিয়েছেন। ব্যবসায়ে এই দুটো টাকায় হচ্ছে নগদ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এই কারণে এখানে আমরা লিখেছি, দেখো সবটা একটু দেখো, জনাব সাব্বিরের ব্যবসায়ের শুরুতে মূলধনের পরিমাণ নির্ণয়, নগদ হবে 80,000 যোগ 50,000, 1,30,000 টাকা, আসবাবপত্র হবে 40,000 টাকা, এই দুটো যোগ করে হয় হচ্ছে 1,70,000 টাকা। কিন্তু মিতার নিকট থেকে যে ঋণের টাকাটা ছিল সেই ঋণের টাকাটা কিন্তু বাদ দেওয়ার পরে যা থাকবে সেটাই হচ্ছে জনাব সাব্বিরের প্রারম্ভিক মূলধন, অর্থাৎ এই ঋণের টাকাটা এখান থেকে কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। তাহলে 1,70,000 টাকা থেকে মাইনাস করতে হবে 50,000 টাকা, তাহলে কত টাকা হলো, 1,20,000 টাকা। এরপরে যে জিনিসটা বলেছে সেটা হলো 5, 12, 15, 30 তারিখের লেনদেনগুলো জাবেদাভুক্ত করো, অর্থাৎ এই 4টা আইটেমের জাবেদা চেয়েছে। জাবেদার ক্ষেত্রে আমাদের একটু দেখে আসি 5 তারিখ কি বলছে,
ভ্যাট সহ নগদে মাল ক্রয় 57,500 টাকা। ভ্যাটটা কি আসলে? বাংলাদেশ সরকারের 1991 সালের যে মূসক আইন, ভ্যাট আইন, ভ্যাট শব্দের অর্থ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটার বাংলা হচ্ছে মূল্য সংযোজন কর। অর্থাৎ যে কোনো পণ্যের উপরই ভোক্তা 15% হারে বাংলাদেশ সরকারের ভ্যাট আইন অনুযায়ী বিক্রেতাকে প্রদান করতে বাধ্য থাকে। সেটাই হচ্ছে ভ্যাট আমাদের। যেহেতু ভ্যাট সহমাল ক্রয় করছে, তা অর্থাৎ 57,500 টাকার, অর্থাৎ এর ভিতরে ভ্যাটের টাকা অন্তর্ভুক্ত আছে। তো এটা যখন আমরা জাবেদা করতে যাব, তখন জাবেদাটা হবে হলো ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব কি হবে? ক্রেডিট হবে। এখানে টাকার ফিগারগুলো বের করার একটা পদ্ধতি হলো, সেটা হলো ক্রয় হিসাব যখন করবা, যেহেতু ভ্যাট অন্তর্ভুক্ত আছে 57,500 টাকার উপরে, সরকারের বিধি হচ্ছে 100 টাকার উপরে ভ্যাট দিতে হবে হচ্ছে 15 টাকা। অর্থাৎ তুমি যদি 115 টাকা প্রদান করো, তাহলে তুমি জিনিস পাবে হচ্ছে 100 টাকা। তৌকিক নিয়মে যদি আমরা এটাকে করি, যে 57,500 টাকার জিনিস কিনলে আমি কত টাকা ক্রয় হিসেবে যাবে, সেক্ষেত্রে পদ্ধতিটা খুব সোজা। 57,500 টাকাকে 100 দিয়ে গুণ দিবে, 115 দিয়ে ভাগ দিবে। আমি আবার বলতেছি, 57,500 টাকাকে 100 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ করার পরে যে ফিগারটা থাকে, সেটাই হচ্ছে এই ক্রয় হিসাবে যাবে 50,000 টাকা। ভ্যাট চলতি হিসাবে যাবে কত টাকা? এখানে নগদে আছে হচ্ছে 57,500 টাকা। এই টাকাটার থেকে যদি আমরা 50,000 টাকা মাইনাস করি, তাহলে বাকি টাকাটা হচ্ছে ভ্যাটের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ ভ্যাট হিসেবে গণ্য হবে। তাহলে কত টাকা হলো? 7,500 টাকা। এরপরে 12 তারিখে বলছে যে আন্তঃফেরত 5,000 টাকা। আন্তঃফেরত যখন হয়, তখন তার জাবেদা আমরা জানি যে আন্তঃফেরত হিসাব ডেবিট, নগদান হিসাব কি হবে? ক্রেডিট হবে। আন্তঃফেরতটা হচ্ছে মূলত বিক্রয় ফেরত। আমি বিক্রয় করেছিলাম, সেই পণ্যটা আমার প্রতিষ্ঠানে ফেরত এসেছে। এরপরেরটা হচ্ছে আমাদের, একটু খেয়াল করো, 15 তারিখ। 15 তারিখে এখানে কি লেখা আছে? যে কমিশন পাওয়া গেল 7,000 টাকা। কমিশন যদি পাওয়া যায়, সেটা হচ্ছে আয়। তো তখন লিখতে হবে নগদান হিসাব ডেবিট, যেহেতু নগদে পাওয়া গেছে। আর প্রাপ্ত কমিশন হিসাব কি লিখতে হবে? ক্রেডিট লিখতে হবে। এখানে কত টাকা হবে? এই 7,000 টাকা হবে। কত টাকা হবে? 7,000 টাকা। একটু উপর নিচে হয়ে গেছে, আমরা ঠিক করে দিচ্ছি। এরপরেরটা হলো 30 তারিখ। আমাদের লেখা আছে এখানে, দেখো, আজাদকে পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা প্রদান করা হলো। তো আজাদের নিকট হতে পণ্য ক্রয় করা হয়েছিল 10,000 টাকার, 25শে জুলাই তারিখে দেওয়া আছে। আজাদকে দেওয়া হলো হচ্ছে 9,000 টাকা। তাহলে 9,000 টাকা যদি দেওয়া হয় পূর্ণ নিষ্পত্তিতে, আমার প্রদেয় হিসাব দায় কমবে হচ্ছে 10,000 টাকার। বাকি টাকাটা হচ্ছে বাট্টা হিসেবে আমি প্রাপ্ত হব। এটা হচ্ছে প্রাপ্ত বাট্টা 1,000 টাকা। আর আজাদকে নগদে প্রদান করা হয়েছে 9,000 টাকা। এই কারণে 9,000 টাকা কি যাবে? এখানে ক্রেডিট হবে নগদান হিসেবে। এরপরে যে এন্ট্রিগুলো বলেছে যে 10, 20, 25, 28 তারিখের লেনদেনগুলো অবলম্বনে হিসাব সমীকরণে একটা প্রভাব দেখাইতে বলছে। তো প্রথমে 10 তারিখ, রফিকের নিকট নগদে মাল বিক্রয়। এন্ট্রিগুলো পড়ে আসি আমরা। রফিকের নিকট যদি নগদে মাল বিক্রয় করি, তাহলে যেহেতু নগদে মাল বিক্রয় করেছি, নগদানের ঘরে যোগ হবে এবং মূলধনের ঘরে কি করতে হবে? যোগ করতে হবে। তো নগদ বিক্রয়। এরপরেরটা বলছে 20 তারিখ। 20 তারিখ এখানে লেখা আছে নগদে যন্ত্রপাতি ক্রয়। নগদে যন্ত্রপাতি ক্রয় করেছি, নগদ টাকা আমার হ্রাস পেয়েছে, এ কারণে নগদ থেকে হ্রাস হচ্ছে 20,000 টাকা এবং যন্ত্রপাতির ঘরে 20,000 টাকা কি করতে হবে? যোগ করতে হবে। এরপরে 25 তারিখ লেখা আছে আজাদের নিকট হতে পণ্য ক্রয় 10,000 টাকা। আজাদের নিকট হতে পণ্য ক্রয় করা হয়েছে বাকিতে, এই কারণে প্রদেয় হিসাব ঘরে যোগ হবে হচ্ছে 10,000 টাকা এবং মূলধনের ঘর থেকে মাইনাস হবে হচ্ছে 10,000 টাকা। পরবর্তী জুলাই মাসের 28 তারিখ এখানে লেখা আছে যে ভাড়া প্রদান 8,000 টাকা। আমরা একটু আগে বলেছিলাম, যে কোনো খরচ যদি নগদে প্রদান করা হয়, তাহলে এটা নগদ এবং মূলধন থেকে মাইনাস করতে হবে এবং লিখতে হবে ভাড়া খরচ এখানে মন্তব্যের করে। পূর্বের একটা সৃজনশীলের মতো এখানে আমাদের যোগবিয়োগটা করে দিতে হবে। যোগবিয়োগ করলে এই পাশের যোগফলটা হয়েছে 52,000 টাকা এবং এই পাশের যোগফলটা হয়েছে 52,000 টাকা। অর্থাৎ হিসাব সমীকরণের যে নিয়ম, সে অনুযায়ী আমাদের সম্পদ এবং দায় পাশটা কী হবে? সমান হবে। সেটা আমাদের এখানে মিলে গেছে। তো এটাই হচ্ছে আমাদের দুটো সৃজনশীল প্রশ্ন, যার মধ্যে হিসাব সমীকরণ ছিল এবং জাবেদা ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা আরেকটু ভালো প্র্যাকটিসের জন্য, ভালো রেজাল্ট করার জন্য বইয়ে যে অঙ্কগুলো আছে খুব ইজি করে এখানে দেওয়া আছে, উদাহরণের মধ্যে বোর্ডের কোশ্চেনগুলো করা আছে, সেগুলো একটু দেখে নেবে।
দেখবে যে তোমাদের বেসিকটা আরেকটু স্ট্রং হবে। তো আশা করি হ্যাঁ তোমরা সেই কাজটা করবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।